শির মানে মাথা। আচ্ছা মা, শির মানে যদি মাথা হয়, পরশিয়া মানে কি? পরশিয়া মানে স্পর্শ করা বা ছোঁয়া। এই মাথা যদি আমরা ছুঁই, স্পর্শ করি, বলো তো সবার আগে হাতটা কোথায় লাগে? এই মাথার উপর একটা জিনিস আছে, এটা কি? এটা চুলের একটা ভালো নাম আছে, কেশ। গোবিন্দ কি করেছে? শিরোপরশিয়া, মাথায় হাত দিয়ে কেশ স্পর্শ করে রাধারানীর নয়নে নয়নটা দিয়ে হাতটি নেড়ে দিয়েছে। যে বোঝার মালিক সে বুঝে গেছে। মায়েরা ইশারা কেউ বুঝতে পারবে, সংকেত কেউ বুঝতে পারবে? যদিও এখনকার মায়েরা বোঝে, কিন্তু ঘোমটা দেয়া মাগুলো একদমই বুঝতে পারবে। পারবে? সংকেত বোঝা বড় দায়, বিশেষ করে এখনকার ছেলে মেয়েদের। যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে, দৃষ্টান্ত ভালো বুঝতে পারবে। একটা ছেলে একটা মেয়েকে হেভি ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, একবারে আই লাভ ইউ, একবারে আই লাভ ইউ। কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না। এখন এই গরম পড়েছে, অত্যাধিক গরম, স্কুলে 1 মাস ছুটি দিয়ে দিয়েছে। এখন স্কুলও আসছে না দেখাবার, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ ছেলেটাও থাকতে পারছে না, মেয়েটাও থাকতে পারছে না, ছেলেটাও থাকতে পারছে না, মেয়েটাও থাকতে পারছে না। ছেলেটা যখন 15 দিন পেরিয়ে গেছে, মনে মনে চিন্তা করছে এইভাবে কি বাঁচা যায়? হ্যাঁ, এইভাবে থাকা যায়? আজকে যা হবে হবে, মনে সাহস নিয়ে একবারে মেয়েটার বাড়ি চলে যাব। ওমা কি করেছে, মনে সাহস নিয়ে একবারে মেয়েটার বাড়ি, মানে প্রেমিকার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। প্রেমিকার বাড়িতে আছে কে? প্রেমিকার বাড়িতে আছে প্রেমিকা আর প্রেমিকার মা। প্রেমিকার বাবা গেছে কাজে। প্রেমিকার বাড়ির সামনে দাঁড়িয়ে প্রেমিক ছেলেটা এই 2টো আঙুল মুখের মধ্যে ঢুকিয়ে কি বাজায়? আমি বাজাতে পারি না, দিয়ে দেখিয়ে দিত। সজোরে একটা মেরেছে সিটি। যেই না সিটি মেরেছে, ওই ঘরের ভেতরে ছিল প্রেমিকার প্রেমিকার মা। মা মেয়েকে বলছে, দেখ তো মা, পাড়ার কোন লোফার ছেলে বাড়ির সামনে এসে সিটি বাজাচ্ছে। মার মেয়ে দরজাটা খুলে বেরিয়ে এসেছে। মা তো চেনে না, কিন্তু মেয়ে তো জানে যে এসে দাঁড়িয়ে আছে ওটা কে, ওটা আমার নাগর, ওর সঙ্গে আমি প্রেম প্রীতি করি। মেয়ে তো জানে। মেয়ে কি করলো জানো? পাশে তো মা আছে, কিছু তো বলতে পারছে না। মেয়েটার পায়ে ছিল জুতো, জুতোটাকে খুলেছে, হাতে করে তুলেছে, আর প্রেমিকের দিকে তাকিয়ে বলছে, জুতো দেখেছ? জুতো, জুতো দেখেছ? সিটি বাজানো না ঘরের সামনে, একেবারে জুতো মেরে দেবো। পাশে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, সত্যি মেয়ে যদি মানুষ করতে হয়, আমি করেছি। এই পাড়ার সেরা মেয়ে মানুষ করেছি আমি। কেন? ওই ছেলেটা আমার মেয়ের হাতও ধরেনি, টিটকিরিও কাটেনি। কি করেছে? শুধু একটা সিটি মেরেছে। ওই একটা সিটি মেরেছে বলে আমার মেয়ে পা থেকে জুতো খুলে দেখাচ্ছে। এই পাড়ার সেরা মেয়ে মানুষ আমি করেছি। কিন্তু মা তো জানে না, মেয়ে জুতো দেখাচ্ছে মানে কি, তুমি আছো, কথা বলা যাবে না। প্রেমিককে সংকেত দিচ্ছে, ইশারা দিচ্ছে, মা পাশে দাঁড়িয়ে আছে, তুমি এখন পালিয়ে যাও, একটু পরে আমি গোচরণে পড়তে যাব, জুতোর দোকানের সামনে দাঁড়াবো, তোমার সঙ্গে নিতাই গৌর হরিবল দেখা করে নেবো। নিতাই গৌর। এই সব সংকেত মায়েদের মাথায় ঢুকবে? ঢুকবে? যত কম্পিউটার সেন্টারে ভর্তি করাচ্ছে, তত কম্পিউটারাইজড কাজ হচ্ছে। শুধু সফটওয়্যার মেরে দিলেই মাল উড়ে পালিয়ে যাবে। হরিবল। অপরাধ নেবেন না মায়েরা। আজকে রাধারানীকে সংকেত করছেন গোবিন্দ। কেমন করে? শিরোপরশিয়া বৈষ্ণব, আমার বানানো মন গড়া পদ নয়। শিরোপরশিয়া বচনেরও ছলে মাথায় হাত দিয়ে কে স্পর্শ করে রাধারানীর নয়নে নয়ন দিয়ে ঘাটটি নেড়ে দিয়েছেন। রাধারানী বুঝতে পেরে গেল নিজ কুঞ্জে ফিরে গেছে। মরমিয়া সখী ললিতাকে ডেকেছে, ললিতা, ললিতা রে, আজকে যখন গাগরি ভরণে যাচ্ছিলাম, আমার আমার প্রাণনাথ আমাকে একটা সংকেত করেছে। সংকেত? হ্যাঁ, আমার প্রাণনাথ আমাকে সংকেত করেছে। এই মাথায় হাত দিয়ে কে স্পর্শ করে নয়নে নয়ন দিয়ে ঘাটটি নেড়ে দিয়েছে। এর মানে কি? যে রাই, তোমার তো অনেক দিনের মনের বাসনা, আজকে আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। কেমন করে? এই কেশে হাত দিয়েছে মানে তুমি কেশর কুঞ্জ সাজাও।
ওই কেশরকুঞ্জে গিয়ে আমি আজকে নিশিতে তোমার সঙ্গে সারা রাত্রি কি করব, নিশি যাপন করব। যেই না ললিতা জেনেছে, ললিতা বলছে রাই যদি গোবিন্দ এই সংকেত দেয় তাহলে আমরা এখন এখানে বসে আছি কেন, চ সবাই মিলে কেশরকুঞ্জ সাজাই। সকল সখীকে নিয়ে রাধারানী কেশরকুঞ্জে উপস্থিত। কিন্তু বাবা ভক্তমণ্ডলী মায়েরা বলুন তো কুঞ্জ কি দিয়ে সাজানো হয়? এই দেখুন কুঞ্জ সাজানো আছে, কি দিয়ে আছে? ফুল দিয়ে। তাহলে কুঞ্জকে সাজাতে গেলে ফুল চাই। ললিতা রাইকে বলছে রাই ফুল কোথায় পাই? রাই বলছে ফুল আছে। কোথায় আছে? ওই যে সামনের পুষ্প বাগান, পুষ্প উদ্যান, ওই পুষ্প বাগানটিতে ফুল নানা প্রজাতির ফুটে আছে। যা তোরা সবাই মিলে যা আর নানা প্রজাতির পুষ্প চয়ন করে নিয়ে আয়। যেই না রাধারানী বলেছে সাথে সাথে রাধারানীর কথা মতো কি করলেন, যত সখী ছিল সব সখী পুষ্প বাগানে যাচ্ছে। কেমন ভাবে? বৈষ্ণব মহাজন পদকর্তা কলম দিচ্ছেন, কি বলছেন? রাধারো আদেশে মনের হরিষে, রাধারো আদেশে মনের হরিষে, রাধারো আদেশে মনের হরিষে, রাধারো আদেশে মনের হরিষে, কুসুম চয়ন করি, কুসুম চয়ন করি, কুসুম চয়ন করি, কুসুম চয়ন করি, মল্লিকা মালতী আর জাতি জ্যোতি, 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 সাজাইল স্তরে স্তরে কিবা, মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল স্তরে স্তরে, মল্লিকা মালতী আর জাতি জ্যোতি, মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল স্তরে স্তরে কিবা, মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল স্তরে স্তরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খুব মনোযোগ দেন এই জায়গাটায়। রাধারানী যেই বলেছে সামনের পুষ্প বাগান থেকে তোরা সবাই মিলে গিয়ে পুষ্প চয়ন করে নিয়ে আয়, আমরা মনের মতো করে কুঞ্জটা সাজাবো। রাধারানীর কথা মতো সকল সখী চলে গেল পুষ্প উদ্যানে, পুষ্প বাগানে। সকল সখী যখন পুষ্প চয়ন করছে দূর থেকে একটা সই দেখছে। সইটাকে, যার নাম হচ্ছে পদ্মা। পদ্মা দেখছে কি আজকে রাধারানীর যত সখী সবাই পুষ্প বাগানে এসে পুষ্প চয়ন করছে। ছুটে গেছে পদ্মা। পদ্মা বলছে ললিতা, ও বিশাখা, কি ব্যাপার আজকে তোরা সবাই পুষ্প বাগানে পুষ্প চয়ন করছিস? কি হবে এত ফুল? এখন রাধারানী সখীদের মনে তো পাপ নাই, সরল মনে সত্যি কথা বলে দিয়েছে, জানিস আজকে কি হবে? কি হবে? আচ্ছা আজকে এই বসে পড়ো, বসে পড়ো। আজকে আমাদের রাধারানীর মনের বাসনা পূর্ণ হবে। কেমন করে? আজকে আমাদের রাধারানীর মনের বাসনা পূর্ণ হবে কেমন করে? বলে গোবিন্দ কথা দিয়েছে কেশরকুঞ্জ সাজাও। ওই কেশরকুঞ্জে গিয়ে আজকে রাত্রিতে রাধারানীর সঙ্গে কি করবেন? নিশি যাপন করবেন। তাহলে মা শুনল কে? পদ্মা। এবার পদ্মা কার সই? রাধারানীর সই। যেমন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা এরা পদ্মার কার সই? চন্দ্রাবলীর সই। চন্দ্রাবলীর পরিচয়টা একটু দিয়ে দিই, মনে রাখবেন। এই যে রাধারানীর বাবার নাম কি আপনারা সবাই জানেন, বলুন? বৃষভানু। রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু। এই বৃষভানুরা ছিল 5 ভাই। ক ভাই? 5 ভাই। নাম কি কি? বৃষভানু, চন্দ্রভানু, মহাভানু, সুভানু, ভানু। আর একবার বলে দিই, বৃষভানুরা ছিল 5 ভাই। বৃষভানু, মহাভানু, চন্দ্রভানু, সুভানু, ভানু। বৃষভানুর মেয়ে হচ্ছে রাধারানী আর চন্দ্রভানুর মেয়ে হচ্ছে চন্দ্রাবলী। তাহলে রাধারানীর সখী হচ্ছে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, আর চন্দ্রাবলীর সখী হচ্ছে ওই পদ্মা। তাহলে চন্দ্রাবলী আর রাধারানীর সম্পর্কটা কি? জারতো তো খুঁড়তো তো বোন। পদ্মা ছুটে ছুটে যাচ্ছে চন্দ্রাবলীর কাছে। চন্দ্রা, ও চন্দ্রা। চন্দ্রাবলী কুঞ্জের ভিতরে ছিল, বেরিয়ে এসেছে। পদ্মা, চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছি কেন? তোর সর্বনাশ হয়ে গেল। কেন? তুই তো বলিস আমার প্রাণনাথ, আমার প্রাণনাথ, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। আজকে তোর ওই কৃষ্ণ তোর সঙ্গে নয়,
রাধারানীর সঙ্গে নিশি যাপন করবে। কি বলছিস তুই? ঠিকই বলছি, আমি এইমাত্র দেখে এলাম রাধারানীর যত সখী ওই পুষ্প বাগানে পুষ্প উদ্যান থেকে পুষ্প চয়ন করছে। চন্দ্রাবলী বলল, গোবিন্দ তোমাকে প্রত্যেকটা দিন ডাকি, হে দয়াল, হে দীনবন্ধু, তুমি একটা নিশি আমার কাছে এসো, একটা দিন আমার কাছে এসো। আজকাল 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 করে করে দিনের পর দিন চলে যায়, তুমি আমার কাছে আসনি। আজকে যাবে রাধারানীর সঙ্গে নিশি যাপন করতে কেশরকুঞ্জে। বেশ, আমার দেহে যতক্ষণ আছে প্রাণ, আমি দেখব আমার কুঞ্জ ছেড়ে তুমি কেমন করে কেশরকুঞ্জে যেতে পারো। গোবিন্দকে যেতে দেবে না বলে ওই রাস্তার মাঝখানে দুবাহু প্রসার করে দাঁড়িয়ে রইলেন কে? চন্দ্রাবলী। আর এদিকে যত সখী পুষ্প বাগান থেকে পুষ্প চয়ন করে কেশরকুঞ্জে গিয়ে এবার গোবিন্দ আসবে। এই দেখুন না, বাবুরা কত সুন্দর সাজিয়েছে না ফুল দিয়ে। উদ্দেশ্যটা কি? ভগবান আসবেন। ভগবান হরি নামে হরি, হরি নামে হরি, হরি নামে হরি। তাহলে আশা আমাদের একটা আছে কি? হে দয়াময়, তুমি সব সময় না আসতে পারো, অন্তত একবার কৃপা দৃষ্টি দাও, তাই না? তাই গোবিন্দ আসবে বলে যেমন বাবুরা সাজিয়েছেন, তেমনি আজকে গোবিন্দ আসবে বলে রাধারানী আর রাধারানীর 8 জন সখী সবাই মিলে মনের মতো করে কুঞ্জটা সাজাচ্ছে। আর মনে মনে গাইছে। কি গাইছে? তোমরা কুঞ্জ সাজাও গো। একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ বাহ বাহ, খুব সুন্দর। আজকে রাধারানী আর 8 জন সখী গোবিন্দ আসবে বলে কুঞ্জ সাজাচ্ছে। গাইছে কি? তোমরা কুঞ্জ সাজাও গো, কুঞ্জ সাজাও গো, কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, হরি হরি গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে। ও মায়েরা, দেখবেন আমি একটু আগে বললাম না যে সব সময় যদি নাও আসো, অন্তত একবার কৃপা দৃষ্টি দাও। হ্যাঁ, অরিজিনাল লাইন এলে ডুপ্লিকেট লাইনের আর প্রয়োজন পড়ে না, তাই না? হরি বল। তাহলে এসেছে তো? আসেনি? সখীরা গাইছে কি? আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। তোমরা আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। হরি হরি আতর বল। গোলা চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। ফুলের বিছানা সাজাও হিয়ার অন্তরে। তোমরা ফুলের বিছানা সাজাও হিয়ার অন্তরে। তোমরা ফুলের বিছানা সাজাও হিয়ার অন্তরে। তোমরা ফুলের বিছানা সাজাও হিয়ার অন্তরে। তোমার কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, রূপধনি হৃদয় গৌর আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, মনের মতো করে কেশরকুঞ্জটা সাজালেন। মনের মতো করে কেশরকুঞ্জটা সাজিয়ে সখীরা একটা মালা রাধারানীর গলায় পরিয়েছে, আর একটা মালা রাধারানীর হাতে দিয়েছে। রাই, এই মালাটা তোর নয়, এটা কার? এটা গোবিন্দের। সে যখন আসবে এই মালাটা তার গলায় পরিয়ে তাকে বরণ করে নিবি। মনের মতো করে কেশরকুঞ্জটা সাজিয়ে পালঙ্কের ওপর বসে রইলেন কে? রাধারানী। দেখো মা, একসঙ্গে 3টে ঘটনা ঘটছে। গোবিন্দকে আসতে দেবে না বলে চন্দ্রাবলী দাঁড়িয়ে আছে,
দুবাহু প্রসার করে গোবিন্দ আসবে বলে রাধারানী কেশরকুঞ্জ সাজিয়ে বসে আছে। আর যে কথা দিয়েছে, কে কথা দিয়েছে? গোবিন্দ। সে কোথায়? দাদা বলরাম আসে, একই শয্যায় শয়নে আছেন, একই শয্যায় শয়নে আছেন বলরাম আর গোবিন্দ। শয়নে থাকতে থাকতে কৃষ্ণ বারবার দেখছে যে কখন বলরাম দাদা ঘুমাবে। বলরাম দাদা ঘুমালে আমি পাশ থেকে আমার কথা যেই না দাদা ঘুমাবে আমি পাশ থেকে চলে যেতে পারি। একটা সময় দেখলো কি দাদা বলরাম ঘুমায়ে পড়েছে। আর যেই ঘুমায়ে পড়েছে ওই দাদার পাশ থেকে উঠে কৃষ্ণ কি করেছে, দরজাটা খুলে এবার ছুটতে আরম্ভ করেছে। যত যাচ্ছে আপনারা তো জানেন গোবিন্দের চরণে থাকে কি কি থাকে গো মা? নপুর। এবার নপুর পরে যদি রাস্তা দিয়ে ছুটে ছুটে কেউ যায়, বলো তো আওয়াজ কেমন হয়? ধ্বনি হয় না? করে বাজছে নপুর। যত নপুর বাজছে অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরেছে আজকে একটা কিছু ঘটনা ঘটতে চলেছে আমার সঙ্গে। নপুরকে বারবার বলছে, নপুর আয়, নপুর। নপুর আরে বেজনা, নপুর আর বেজনা, নপুর আর বেজনা, নপুর আর বেজনা, আর বেজনা রে নপুর, আর বেজনা রে নপুর, আর বেজনা রে নপুর, আর বেজনা রে নপুর, আর বেজনা, আর বেজনা, বেজনা নপুর আর বেজনা, নপুর আর বেজনা, আর বেজনা রে 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 নপুর আর বেজনা, আর বেজনা, নপুর আর বেজনা। আই নপুর, নপুর আর বাজিস না, আর বাজিস না, আর বাজিস না। গোবিন্দ বারবার বলছে কিন্তু নপুর গোবিন্দের কথা শুনছে না। একটা সময় নপুর থেমে গিয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি আমাকে বারবার বলছো কেন যে আর বাজিস না, আর বাজিস না, আর বাজিস না? তুমিই তো শিক্ষা দিয়েছ, গীতাতে বলেছ অর্জুনকে, অর্জুন স্বধর্মের নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম রক্ষার জন্য যদি মৃত্যু হয় সেটাও সুখের মৃত্যু, কিন্তু অন্যের ধর্ম ভয়ের কারণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নপুর গোবিন্দকে বলছে, গোবিন্দ আমি নপুর, আমার ধর্ম কি? বলো নপুরের ধর্ম কি? নপুরের ধর্ম বাজা। তা আমার ধর্ম যদি বাজা হয় তুমি আমাকে বারবার বলছো কেন যে নপুর আর বাজিস না, আর বাজিস না? তুমি তো গীতাতে বলেছো অর্জুনকে, অর্জুন নিজের ধর্মকে রক্ষা করতে শেখো। অন্যের ধর্ম ভয়াবহ। অন্যের ধর্ম গ্রহণ করেছিল কে? আমাদের মতো মূর্খ ছিল না। আমাদের বলবো না, কথাটা বলা ভুল হয়ে গেল, আমার মতো মূর্খ ছিল না। তিনি অন্য কেউ নয়, বিশ্ববিখ্যাত কবি, যার মতো এখনো পর্যন্ত বাংলার মাটিতে কেউ কবিতা লিখতে পারেনি। তার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। দত্ত পরিবারের ছেলে, হিন্দু সনাতন ধর্মের ছেলে। কি করলো মা? অমৃতাক্ষর ছন্দে যার কবিতা লেখা, পছন্দ হলো না সনাতন ধর্মকে। কি করলো? সনাতন ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, খ্রিস্টানদের মেয়েকে বিবাহ করলো। হতে পারলো না কবি জীবনীটা পড়বেন, জীবন বদলে যাবে। হতে পারলো না কবি। শেষ দৃশ্যটা কি হয়েছিল জানেন? ভিক্ষার পাত্রটা ধরেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। যদি বাংলার অমৃতময় সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেদিন না থাকতো, কলকাতা মেডিকেল কলেজে শেষ চিকিৎসাটা পর্যন্ত তার হতো না। মাইকেল মধুসূদন দত্ত
হসপিটালের বেডে শুয়ে চোখের জলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতটা জড়িয়ে ধরে বলেছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাই, আমি আমার সনাতন ধর্মকে চিনতে না পেরে যে ভুল করেছি, সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে যে ভুল করেছি, তুমি বাংলার মাটির মানুষদের জানিয়ে দিও তারা যেন এই ভুল কোনোদিন না করে। হসপিটালের বেডে শুয়ে চোখের জলে শেষের দিনে শেষের কবিতাটা আমি বলে গেলাম কি, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তার মধ্যে অবোধ আমি এই নরাধম, আমার মতো অবোধ কেউ হইও না। যে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মের সৃষ্টি, যে সনাতন ধর্ম থেকে খ্রিস্টান ধর্মের সৃষ্টি, যে সনাতন ধর্ম থেকে বৌদ্ধ ধর্মের সৃষ্টি, সেই সনাতন ধর্মের মানুষ আমরা, আমাদের গর্ব হওয়া দরকার। এর আদি অন্ত এখনো পর্যন্ত রিসার্চ করে পাওয়া যায়নি, এর সৃষ্টিতত্ত্ব কোথায় আছে, সেই সনাতনই আমাদের গর্ব হওয়া উচিত। আমরা সনাতন পক্ষে এসেছি, যে সনাতন হয়ে জন্মগ্রহণ করে আমরা ধর্ম ত্যাগ করেছি, এই স্বার্থ ত্যাগ যেন বাংলার মানুষ আর কেউ না করে। নপুর গোবিন্দকে বলছে, গোবিন্দ তোমার যা পারে হোক, আমি তোমার কথা কোনো শুনবো না। যেমন একটা ছোট দৃষ্টান্ত দিয়ে আপনারা ভালো বুঝতে পারবেন। এক সাধক, আসতে, এক সাধক নদীতে নেমেছে স্নান করতে। সাধকটা নদীতে নেমে দেখছে কি, একটা ছোট্ট কাঁকড়া বিছা। কাঁকড়া বিছা জানো তো মা? একটা ছোট কাঁকড়া বিছা ওই নদীর জলে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, মানে এখনই মারা যাবে, অথই জল তো। সাধকটা দেখছে আমার সামনে একটা ছোট্ট প্রাণী, কাঁকড়া বিছাটা মারা যাবে। সাধক লোক মন্তরে দয়া হয়েছে গো, আহা, কাঁকড়া বিছাটাকে বাঁচাতে হবে। কি করলো? কাঁকড়া বিছাটাকে বাঁচাবে বলে জল সমেত কাঁকড়া বিছাটা তুলেছে মা। আর এই আঙুলের ফাঁক দিয়ে যেই জলটা পড়ে গেছে, কাঁকড়া বিছা কোথায়? হাতে। আর যেই হাতে ঠেকেছে, কাঁকড়া বিচার ধর্ম কি? কি ধর্ম কাঁকড়া বিচার? কামড়ানো। দিয়েছে হাতটায় কামড়ে। সাধক কি করেছে? যেই কামড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে, যেই ছেড়ে দিয়েছে দেখছে কি কাঁকড়া বিছাটা আবার জলে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, এখনই মারা যাবে। সাধক মনে মনে চিন্তা করছে, হা, কাঁকড়া বিছাটা আমার চোখের সামনে মারা যাবে। সাধক লোক অন্তরে দয়া হয়েছে, কি করা যায়, আবার একবার চেষ্টা করি। আবার জল সমেত কাঁকড়া বিছাটাকে ধরে তুলেছে। জানেন, আবার যে আঙুলের ফাঁক দিয়ে জলটা পড়ে গেছে, সাথে সাথে কাঁকড়া বিছাটা আবার হাতে কামড় দিয়েছে। যা কামড় দিয়েছে আবার ছেড়ে দিয়েছে। যেই ছেড়ে দিয়েছে দেখছে কি আবার কাঁকড়া বিছাটা নদীর জলে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, এখনই মারা যাবে। ও মায়েরা, যেই না দেখেছে, সাধকের মনে একটু দয়া হয়েছে, আমার সামনে কাঁকড়া বিছাটাকে আমি মারা যেতে দেব না। কি করলেন? আর হাতে করে তুলবো না, এবার ওই নদীর জল সমেত কাঁকড়া বিছাটাকে আস্তে আস্তে আড়ার দিকে আনতে 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 জল সমেত ধরে আর আড়ায় ছড়ে দিয়েছে। আচ্ছা মায়েরা, আপনারা এই দুপুরবেলা গরমের মধ্যে কাঁকড়া বিচার গল্প শুনতে বসেননি নিশ্চয়ই? বসেছেন? তাহলে বললাম কেন, এর মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে। দেখুন, কাঁকড়া বিছাটাকে ওই সাধক বাঁচাচ্ছিল না ডোবাচ্ছিল? কোনটা বাঁচাচ্ছিল? কাঁকড়া বিছা তো মনে করতে পারতো যে এ আমাকে বাঁচাচ্ছে, একে কামড়াবো না, মনে করতে পারতো তো। কিন্তু কাঁকড়া বিছা আমাদের কান ধরে শিখিয়ে দিল, দেখো আমি ছোট কীট হতে পারি, আমি পোকা হতে পারি, কাঁকড়া বিছা হতে পারি, কিন্তু আমি ধর্ম সম্পর্কে সচেতন। আমি জলে ডুবে মরে যাব, তবু আমি আমার ধর্ম থেকে এক বিন্দু নড়ব না। আমার যেটা ধর্ম কামড়ানো, আমি কিন্তু কামড়েই যাব। তাই মানুষ ভাই বলি, নিজের ধর্মকে রক্ষা করতে থেকো। তাতে যদি দংশন খেতে হয়, কষ্ট পেতে হয়, যারা কৃষ্ণ ভজন করে তারা সারা জীবন দুঃখ, দুঃখ ছাড়া তাদের সুখ নাই। তবে হ্যাঁ, প্রাকৃত জগতের সুখ নাই থাক, অপ্রাকৃত জগতের যে সুখ ভগবান আপনাকে দেবে, সেই সুখ কিন্তু আপনি এই প্রাকৃত জগতে পাবেন না। তাই মানুষ ভাই একটা কথা বলে যাই, যদি কৃষ্ণ নাম তোমরা করার মতো করো, দিনান্তে একবার তোমাদের আর শেষের দিনে ভয় থাকবে না। কেন? বৈষ্ণব মহাজন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলে গেছেন, কি কৃষ্ণ নামে করো জীব, আরে সবে মিছে। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম ছাড়া কিছু নাই। কৃষ্ণ নামে করো জীব, আরে সবে মিছে, পালাইবার পথ নাই জমিয়াছে পিছে। কৃষ্ণ নামে করো জীব, আরে সবে মিছে, পালাইবার পথ নাই জমাছে পিছে। কৃষ্ণ নাম করো জীব, আরে
সাবে মিছে পালাইবার পথ নাই জমে আছে পিছে কৃষ্ণ নামে করো জীবার সবে মিছে পালাইবার পথ নাই জম আছে পিছে কৃষ্ণ নাম করো জীব আরি সব মিছে পালাইবার পথে না জমি আছে পিছে কৃষ্ণ নামে করো জীবার পালাইবার পথ নাই জম আছে পিছে কৃষ্ণ নামে করো জীবার সবে মিছে পালাইবার পথ নাই জম আছে পিছে কৃষ্ণ নামে করো জীবার সবে মিছে পালাইবার পথ নাই জম আছে পিছে তাই কৃষ্ণ নাম করো হরিনাম করো আজকে নপুর বাজা বন্ধ হলো না আরে বাজতে 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 গিয়ে দাঁড়ালেন কোথায় চন্দ্রাবলীর কুঞ্জের সামনে আচ্ছা মায়েরা চন্দ্রাবলী কোথায় আছে কুঞ্জের ভিতরে না বাইরে কেমন করে আছে দুবাহু প্রসার করে যেই না কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছে কি ব্যাপার কোথায় যাবে চন্দ্রা তুই তো জানিস আজ আমি আমার রাধারানীকে কথা দিয়েছি তুই আজকের দিনটা আমায় ছেড়ে দে আমি তোকে কথা দিচ্ছি আজকে আমায় রাধারানীর কাছে যেতে দে তুই রাস্তা থেকে সর আমি কালকে তোর কুঞ্জে আসবো 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 ও গোবিন্দ এরম ছেলে ভোলানা কথা অন্য জায়গায় বলবে এরম কথা একবার দুবার নয় শত শতবার দিয়েছ কোনোবারই তুমি এদিকে আর আসোনি আজকে তোমায় যখন আমি একা পেয়েছি আমি তোমায় ছাড়বো না চলো আমার কুঞ্জে চলো চন্দ্রা আজকের দিনটা তুই ছেড়ে দে আমার রাধারানী যে আমার জন্য অপেক্ষা করছে কেশর কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছে তুই আজকের দিনটা আমায় ছেড়ে দে না কোনো কথা নয় ও মায়েরা গোবিন্দ যাবে না চন্দ্রাবলীও ছাড়বে না গোবিন্দ যাবে না চন্দ্রাবলীও ছাড়বে না গোবিন্দ যাবে না চন্দ্রাবলীও ছাড়বে না চন্দ্রাবলী দেখছে কি গোবিন্দ যখন কোনো মতেই যাচ্ছে না একটা কাজ করা যাক কি কাজ এইভাবে হবে না মোহিনী রূপ বার করতে হবে মোহিনী রূপটা কেমন দেখবেন ভগবান সবার জন্য ভাগ করে দিচ্ছে সবার 16 কলা পুরুষ তোমারও 16 কলা আর যেই নারীর সময় হয়েছে নারীকে দিল 17 কলা আমরা ভগবানের কাছে গেলাম ভগবান তোমার বিচার মানি না কেন আমরা বাইরে যাব মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বাড়িতে নিয়ে আসবো আর ওরা খাটের ওপরে পায়ের ওপর পা তুলে বসে কার্টুন সিরিয়াল দেখে সময় কাটিয়ে দেবে ওরা পাবে 17 কলা আমরা পাবো 16 কলা বলে বোকা তোদেরও 16 কলা ওদেরও 16 কলা তবে তুমি যে বললে 17 কলা ওরে যে কলাটা ওদেরকে বেশি দিয়েছি সেই কলা তোদেরকে দিলে কাজে লাগাতে পারবি না কেন বলে মোহিনী রূপ এই মোহিনী রূপটা একমাত্র নারী পারে কাজে লাগাতে নরম নরম কথা ও গোবিন্দ আমিও একটা নারী রাধারানীও একটা নারী কেমন কথা দেখো তুমি রাধারানীর কুঞ্জেই যাও তুমি যখন তাকে কথা দিয়েছো তুমি তার কুঞ্জে যাও এতে কোনো সন্দেহ নাই তবে হ্যাঁ আমার বাড়ির সামনে দিয়ে চলে যাবে আমার বাড়িতে একটু লেগ ডাস দেবে না চরণের ধুলি দেবে না আমার বাড়িতে একটু চরণের ধুলি দিয়ে তারপর তুমি রাধারানীর কাছে চলে যাও ওমা ছোট ছোট কথা নরম নরম কথায় গোবিন্দ একবারে গোলে জল হয়ে গেছে একটু চরণের ধুলি যখন দিতে বলছে তাহলে চলো চন্দ্রাবলী গোবিন্দের হাত দুটো ধরে আস্তে আস্তে নিজের কুঞ্জে প্রবেশ করাচ্ছেন মনে মনে ভাবছে গোবিন্দ একবার তোমাকে প্রবেশ করাতে পারি তারপর দেখবো আমার কুঞ্জ থেকে তোমাকে বার করে কুঞ্জন নিজের কুঞ্জে প্রবেশ করিয়ে নিল মা জানালাটা দিয়ে দিল দরজাটা বন্ধ করে দিল পালঙ্কের ওপরে বসালো এতদিনের আশা এতদিনের ভালোবাসা গোবিন্দের মাথায় ছিল চূড়া খুলে নিল গলায় ছিল মালা খুলে নিল হাতে ছিল পীতাম্বর খুলে নিল হাতে ছিল মোহন বাঁশরি কেড়ে নিল কোমরে ছিল কোমরবন্ধন খুলে নিল চরণে ছিল নপুরও খুলে নিল শুধু তাই নয় গোবিন্দ যে কাপড়টা পরেছিল কাপড়টাও খুলে নিয়েছে নিয়ে কি করেছে
মনের মতো করে সাজাচ্ছে। আগো এতদিনের আশা, গোবিন্দকে একটা দিন পেয়েছে, সাজাবে না? গোবিন্দের গায়ের রং কেমন কেমন? শ্যাম বর্ণ। দেখবেন আমরা সচরাচর সংসার একটা কথা বলি, ছেলেটা শ্যাম বর্ণের, মেয়েটা শ্যাম বর্ণের, বলি না? ওই আমরা যে বলি ছেলেটা শ্যাম বর্ণের, মেয়েটা শ্যাম বর্ণের, আগেও শ্যাম বর্ণ নয়। এ জগৎ সংসারে শ্যাম বর্ণ পাওয়ার অধিকার কারণ নাই, একমাত্র কৃষ্ণেরই ছিল, কৃষ্ণেরই আছে, আর কৃষ্ণেরই। আর আমাদের বাড়ির ছেলে মেয়ে যাদেরকে দেখে আমরা বলি শ্যামবর্ণের ছেলে মেয়ে, হয় তারা কালো নয় ফর্সা নয়, মাঝামাঝি কিছু একটা। শ্যামবর্ণ পাওয়ার অধিকার কারো নাই। শ্যামবর্ণ শরীরে এবার চন্দ্রাবলী সাজাচ্ছে, ওদিকে রাধারানী বসে আছে আশাপথে নয়ন দিয়ে। মেয়েটা কেমন ঘটনা ঘটছে দেখো। শ্বেত চন্দন মানে সাদা চন্দনকে গুলেছে, শ্যামবর্ণ শরীরে মোটা করে প্রলেপ লাগিয়েছে, মোটা মোটা করে চন্দনের ফোঁটা পরিয়েছে, চন্দনের তিলকটা মুছে দিয়ে একটা সিঁদুরের তিলক দিয়েছে। গোবিন্দ যে কাপড়টা পরেছিল কাপড়টা খুলে নিয়েছে, আর নিজের নামাঙ্কিত করা একটি শাড়ি কাপড়, চন্দ্রাবলীর নাম লেখা আছে, যেমন শাড়ি কাপড়ে গোবিন্দকে কাঁচা কোচা করে পরিয়ে দিয়েছে। এমন সাজিয়েছে গোবিন্দকে আর চেনা, চূড়াও নাই, বাঁশিও নাই, পীতাম্বরও নাই, কোমরবন্ধনও নাই, নপুরও নাই, কাপড়ও নাই, গায়ের রংটাও পাল্টে গেছে। আর চেনার উপায় আছে? সারা রাত্রি ধরে সাজিয়ে যাচ্ছে, গোবিন্দকে পেয়েছে। আর এদিকে 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে, 3টে থেকে 4টে। এবার যখন নিশি যাচ্ছে, দিবা আসছে, উষাকাল, ওই উষাকালে যখন গোবিন্দ কথা দিয়ে এলো না, কার কাছে? রাধারানীর কাছে। মনের কাতর বেদনা সহ্য করে নিজে যে মালাটা পরেছিল রাধারানী কি করলেন? ছিঁড়ে ফেললেন। কেশরকুঞ্জে মনের মতো করে সাজিয়েছিল গোবিন্দ আসবে বলে, সাজানো ফুলগুলো একটা একটা করে ছিঁড়ে ফেললেন। কিন্তু হাতে যে মালাটা ধরে বসেছিল কার জন্য, সেটা কিন্তু ছেড়েনি। যত কষ্টই হোক, যত রাগই হোক, গোবিন্দের নামেই মালা, এই মালা ছিনলে যদি তার অঙ্গে আঘাত হয়, কি করলো মা? সব মালা ফুলো সাজসজ্জা নিয়ে যমুনার জলে বিসর্জন করে পালঙ্কের ওপরে এসে বসে রইলেন। আর গোবিন্দ সারা রাত্রি নিশি যাপন করে হবে কি আছে, সারা রাত্রি নিশি যাপন করে অলসতায় চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। আর যেই অলসতায় চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, ঘুমন্ত বদনটা গোবিন্দ দর্শন করেছে, যেই চমকে উঠেছে। বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন, কি বলছেন? চন্দ্রাবলী রতি শরমে ঘুমায়লো, চন্দ্রাবলী রতি শরমে ঘুমাইলো। আজ চন্দ্রাবলী রতি শরমে ঘুমায়লো, চন্দ্রাবলী রতি শরমে ঘুমাইলো। কুহু কোকিলা নিশি ভোর, কুহু কোকিলা নিশি ভোর। চন্দ্রাবলী রতি শরমে ঘুমালো, চন্দ্রাবলী রতি শরমে ঘুমালো। কুহু কোকিলা নিশি ভোর, কুহু কোকিলা নিশি ভোর। আজ ওই ছন সময়ে চতুর নাগর, ওই ছন সময়ে চতুর নাগর, ওই ছন সময়ে চতুর নাগর। ওই ছন সময়ে চতুর নাগর। এ জলতা করক দে জলতা করক। ওই ছন সময়ে চতুর নাগর, ওই ছন
নিশি প্রভাত হয়ে গেল রাধার কথা মনে পড়িল নিশি প্রভাত হয়ে গেল নিশি প্রভাত হয়ে গেল হরিব, হরিব। মনে পড়ল নিশি প্রভাত হয়ে গেল রাধার কথা মনে পড়ল রাধার কথা মনে পড়িল ও মায়েরা চন্দ্রাবলীর অতি সরমে ঘুমাইল যেই না চন্দ্রাবলী ঘুমিয়েছে গোবিন্দ চন্দ্রাবলীর ঘুমন্ত বদনটা যেই দর্শন করেতে চমকে উঠেছে আমি আজকে এই কুঞ্জে কেন আজকে আমার থাকার কোন কথা কোন কুঞ্জে হ্যাঁ রাধা রানীর সঙ্গে কেশর কুঞ্জে আমি এই কুঞ্জে কেন চমকে উঠলেন কি করলেন আর নিজের দিকে দেখার সময় থাকলো না মহা কোনো রকমে পালঙ্ক থেকে নেবে ওই চন্দ্রাবলীর দরজাটা যেই না খুলেছে দেখছে কি প্রভাত হয়ে গেছে সকাল হয়ে গেছে মনে মনে চিন্তা করছে রাতে যাওয়ার কথা ছিল হয়ে গেছে সকাল সকাল হোক যেতে আমাকে হবেই তাড়াতাড়ি করে যেই না ওই চন্দ্রাবলীর কুঞ্জ থেকে বেরোতে যাবে সামনে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে কে বায়সে ডাকিছে বায়সে ডাকিছে বায়সে ডাকিছে বায়সে ডাকিছে কাকা কা রবে বায়সে ডাকিছে কাকা কা করে বায়সে ডাকিছে কাকা কা রবে বায়সে ডাকিছে কাকা কা এটাই গৌর হরি হরি বলে বায়সে ডাকিছে হরি বল। হরি বল বায়সে ডাকিছে হরি 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 বলে বায়সে ডাকিছে বায়সে ডাকিছে গোবিন্দ বেরোতে যাবে কি চন্দ্রাবলীর কুঞ্জ থেকে সামনে দিয়ে বায়স উড়ে উড়ে যাচ্ছে আচ্ছা বায়স মানে কি হ্যাঁ আচ্ছা সকালবেলা কাক ডাকা শুভ লক্ষণ না অশুভ লক্ষণ অশুভ লক্ষণ গোবিন্দ মনে মনে চিন্তা করছে আজ আমার কপালে অনেক দুঃখ আছে দুঃখই থাক আর সুখী থাক যেতে আমাকে হবে আর ওদিকে রাধারানী মরমিয়া রাধারানী গোবিন্দ কথা দিয়ে কথা রাখেনি বলে সখীরা কি করেছে কুঞ্জ থেকে বাইরে নিয়ে এসে কুঞ্জের বাইরে মাঝখানে বসিয়েছে রাইকে চতুর্দিকে ঘিরে বসে আছে বোঝাচ্ছে রাই অভিমান করিস না রাগ করিস না দেখ তোর গোবিন্দ হয়তো কোনো কাজে আটকে গেছে কেশর কুঞ্জের বাইরে বোঝাচ্ছে আর এদিকে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে সারা রাত্রি নেশি যাপন শেষ করে সকালবেলা এবার রাধারানীর কাছে যাচ্ছে সকাল হয়ে গেছে গো মা রাতে যাওয়ার কথা ছিল সকাল হয়ে গেছে আর তো হেঁটে হেঁটে গেলে হবে না এবার ছুটে ছুটে যেতে হবে তাই না ছুটে ছুটে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে কি গাইছে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে সবাই মিলে একবার দু বাহু তুলে রাধে জয় 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 রাধে প্রেমময়ী হে রাধে দয়াময়ী হে 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 রাধে জয় 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 রাধে রাধা নাম গাইতে গাইতে ছুটেছে আর কেশরকুঞ্জের কিছুটা দূরে দেখছে কি মা কেশরকুঞ্জের বাইরে কারা বসেছিল রাধারানী আর সখীরা দূর থেকে তারা দেখছে কে যেন ছুটে ছুটে কেশরকুঞ্জের দিকে আসছে কে আসছে ছোট ছোটটা কে আসছে জানো না তোমরা কে কিন্তু চেনার উপায় আছে হ্যাঁ কৃষ্ণের তো আর কোনোটাই নাই চেনার উপায় আছে দূর থেকে দেখে মনে হচ্ছে রাধারানী ললিতাকে বলছে ললিতা
দেখ কে ছুটে ছুটে আসছে, যেন বলাই দাদা আসিছে, বলাই দাদা আসিছে, যেন বলাই দাদা আসিছে, যেন বলাই দাদা আসিছে। ওই দূর থেকে মনে হয় বলাই দাদা আসিছে, আর দূর থেকে মনে হয় বলাই দাদা আসিছে, ওই দূর থেকে মনে হয় বলাই দাদা আসিছে, দূর থেকে মনে হয় বলাই দাদা আসিছে, যেন বলাই দাদা আসিছে, বলাই দাদা আসিছে। ওমা কৃষ্ণের গায়ের রং তো ছিল শ্যামবর্ণ, বলরামের গায়ের রং কেমন ছিল? উজ্জ্বল বর্ণ। তাই শ্বেতচন্দন যখন মেখে আছে দূর থেকে মনে হচ্ছে যেন বলাই দাদা ছুটে ছুটে আসছে। রাধারানী ললিতাকে বলছে, ললিতা দাদা আসছে কেশরকুঞ্জের দিকে, আমি আর বাইরে থাকবো না। কেন? কৃষ্ণের সঙ্গে যদি রাধারানীর বিবাহ হয়, সম্পর্কে বলরাম কে হবে? রাধারানীর দাদা গো কে হবে? ভাসুর। তা ভাসুর আসছে দেখে রাধারানী কি করেছে, কুঞ্জের বাইরে ছিল, কুঞ্জের মাঝখান থেকে বাইর থেকে উঠে কুঞ্জের ভিতরে চলে গেছে। আর ললিতাকে বলে গেল, ললিতা দাদা আসলে দাদাকে একটা বসার জন্য আসন দিবি। কুঞ্জের ভিতরে চলে গেল রাধারানী, এসে দাঁড়ালেন কে? গোবিন্দ। সখীরা কেউ চিনতে পারলো না। রাধারানীর কথা মতো একটা আসন দেওয়া হয়েছে, বসেছে গোবিন্দ। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সখীরা এখন আমাকে কিছু বলছে না কেন? কুঞ্জের ভিতর থেকে রাধারানী ললিতাকে বলছে, ললিতা দাদাকে দিয়ে জিজ্ঞেস কর বড়মা কেমন আছে। বড়মা মানে? বড়মা মানে বলরামের মা, জ্যাঠাইমা, বড়মা আমরা বলি না। রাধারানী ললিতাও যে ছুটে গিয়ে বলছে, ও বলাই দাদা, বলাই দাদা। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, ললিতা আমাকে বলাই দাদা বলছে কেন, চিনতে পারেনি? ও বলাই দাদা, বলছি বড়মা কেমন আছে। গোবিন্দ ললিতার দিকে তাকিয়ে বলছে, ললিতা তুমি চিনতে পারছো না? আমি রামে নই, রামে নই, রামে নয়, রামে নয়, আমি রামে নই, রামে নই, রামে নয়, রামে নয়, বলি আমি রামের ছোট ভাই, রামে নই, রামে নই, আমি রামে ছোট ভাই, রামে নয়, রামে নয়, বলি আমি রামের ছোট ভাই, রামে নই, রামে নই, আমি রামের ছোট ভাই, রামে নয়, রামে নয়। বলছে আমি রাম নই, রাম নই। রাম মানে কি বলো? বলো রাম, রাম। আমি বলরাম নই, আমি বলরামের ছোট ভাই। তাহলে বলরামের ছোট ভাই নাম কি? বলো, উত্তর পড়ে আছে তোমাদের কাছে। বলরামের ছোট ভাইয়ের নাম শ্যাম। আর যেই না শুনেছে কুঞ্জের ভিতরে কে ছিল? রাধারানী ছিল। যেই না শুনেছে ওটা বলরাম দাদা নয়, ওটাকে বলরামের ছোট ভাই বলছে, মানে শ্যাম মানে কৃষ্ণ মানে গোবিন্দ এসেছে। এসে বসে আছে এই অবস্থায়। রাতে আসার কথা ছিল, এসেছে সকালবেলা। আপনারা বলুন মাথার ঠিক থাকবে? হ্যাঁ, কুঞ্জের ভিতরে উঠে গেছিল রাধারানী। আর যেই না শুনেছে ওটা শ্যাম। ও মায়েরা, আপনারা তো শাড়ি টাড়ি পরেন, বলো তো শাড়ি পরলে শাড়ির আঁচল কোথায় থাকে? পিছন দিকে গো। আঁচল কোথায় থাকে? পিছনে থাকে না? থাকে তো? আচ্ছা বেশ, শাড়ি পরলে শাড়ির আঁচল পিছনে থাকে, পিছনে থাকে। আর ঝগড়ার সময় কোথায় থাকে? আমার বলছো ঝগড়ার সময় তোমরা করো ঝগড়া, নাহলে জানলে কি করে কোমরে থাকে? বলতেও তো পারতে মাথায় থাকে। হ্যাঁ, ঝগড়ার সময় কোথায় থাকে? কোমরে থাকে। যেই না রাধারানী শুনেছে যে ওটা দাদা নয়, ওটা হচ্ছে শ্যামকৃষ্ণ মদন মোহন, তাড়াতাড়ি করে শাড়ির আঁচলটা কোমরে বাঁধতে বাঁধতে ওই কুঞ্জের ভিতর থেকে এক লাফে বাড়ির বাইরে, ভালো হইল আরে বধূ। পদাবলীটা শুনুন, এখানে পদটা শুনুন, খুব ভালো পদ। মহাজন লিখছে কি, রাধারানী বেরিয়ে আসছে, গোবিন্দকে বলছে, গোবিন্দ ভালো হইল আরে বধূ, আইলা সকালে ভালো হইল হৃদয় গৌর হরি হরি আইলা সকালে, ভালো হইল আরে বধূ, আইলা সকালে ভালো হইল রে বধূ, আইলা সকালে। আজ প্রভাতে দেখিনো মুখ, দিন যাবে ভালে। প্রভাতে দেখিনু মুখ, দিন যাবে ভালে। তোমার প্রভাত
দেখিনু মুখ দিন যাবে ভালে। বলে আজকের দিন তো ভালোই যাবে, আজকের দিন তো ভালোই যাবে, আজকের দিন তো ভালোই যাবে, আজকের দিন তো ভালোই যাবে। প্রভাতে তোমার মুখ দেখিলাম, আজকের দিন তো ভালোই যাবে, প্রভাতে তোমার মুখ দেখিলাম, প্রভাতে তোমার মুখ দেখিলাম, আজকের দিন তো ভালোই হরি বল, যাবে। হরি বল। প্রভাতে তোমার মুখ দেখিলাম, আজকের দিন তো ভালোই যাবে, আজকের দিন তো ভালোই যাবে। তাড়াতাড়ি করে রাধারানী বেরিয়ে এসেছে। ভালো হয়েছে তুমি এসেছো। কেন এসেছো? কেন এসেছো? সারা রাত্রি যেখানে ছিলে সেখানে যাও। গোবিন্দ মাথাটা নিচু করে দাঁড়িয়ে পড়ে, যাও, তোমার মতো লম্পট দুশ্চরিত্র চরিত্রহীন নাগর আমার দরকার নাই, যাও, চলে যাও। পাশে দাঁড়িয়েছিল ললিতা, ছুটে এসেছে, রায় তুই কাকে কি বলছিস? যার জন্য মানুষ এই গরমের মধ্যে বসে থাকে, যার জন্য মানুষ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, আজকে সেই গোবিন্দ তোর কাছে এসেছে, তুই বলছিস চলে যাও। আগে তো জান গোবিন্দের এই দশা কেন, দেখ কি বলবো, দেখ ভালো করে তাকিয়ে দেখ। আই আই পড়েছে যেন কাজলের আভা, কাজলের আভা, কপালে সিন্দুর বিন্দু মনির মন শোভা। মনির মন তাই গৌর হরি বল। যেন মনির মন যেন মনির মন শোভা। আই আই পড়েছে যেন কাজলের আভা, কপালে সিন্দুর বিন্দু মনির মনসভা। দেখে মনে হচ্ছে সাক্ষাৎ মণি দাঁড়িয়ে আছে, যাও, চলে যাও। ললিতা বলছে, রাই আগে তো জান ঘটনাটা কি ঘটেছে। বেশ, আমি জানতে পারি, ওকে আমি কয়েকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে আমি ওকে ক্ষমা করে দেব। বেশ, তুই প্রশ্ন করতে চাস তো প্রশ্ন কর। মা, প্রশ্ন করবে কে? রাধারানী। উত্তর দেবে কে? কৃষ্ণ। গোবিন্দ বলছে, বলো কি প্রশ্ন আছে তোমার, আমি উত্তর দিতে রাজি আছি। বেশ, আমার প্রথম প্রশ্ন, মায়েরা ভালো করে শুনবেন, এই প্রশ্নটা বাংলা নয়, হিন্দি নয়, উর্দু নয়, গুজরাটি নয়, মারাঠি নয়, এটা হচ্ছে মৈথিলি ভাষায় প্রশ্ন। আপনারা বোঝেন মৈথিলি ভাষা? মৈথিলি ভাষা বোঝেন? আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, রাধারানী যে সে প্রশ্ন করছে না, স্বয়ং রাধারানী গোবিন্দকে প্রশ্ন করছে, গোবিন্দ বলো আমার প্রথম প্রশ্ন। কি প্রশ্ন? নীলাত পলসি মুখমণ্ডল, নীলতে পলসি মুখমণ্ডল, নীলাত পলসি মুখমণ্ডল, নীলতে পলসি মুখমণ্ডল, ঝামর কাহে ভেলো, ঝামর কাহে ভেলো, বলো ঝামর কাহে ভেলো। ঝামর কাহে ভেলো। প্রশ্ন হয়ে গেল। কি প্রশ্ন করলো? নীলাত পলসি মুখমণ্ডল, ঝামর কাহে ভেলো। ও গোবিন্দ, তোমার মুখটা তো নীল পদ্ম ফুলের মতো সুন্দর, আজকে এমন মলিন হয়ে গেছে কেন, এমন বিরস লাগছে কেন? গোবিন্দ বলছে, রাই তুমি এই জন্য রাগ করেছো? রাগ করো না রাই, রাগ করো না। কালকে কি হয়েছিল জানো? কি হয়েছিল? শোনো শোনো। গোবিন্দ উত্তর দিচ্ছে, কেন মুখটা মলিন হয়ে গেছে? মদন জড়ে তনু তাতল, মদন জড়ে তনু তাতল, মদন জড়ে তনু তাতল, মদন জড়ে তনু তাতল, জাগরে নিশি গেল, চাদরে নিশি গেল, জাগরে নিশি গেল, চাদরে নিশি গেল, জেগে জেগে নিশি পোহাগে গেল, জেগে জেগে নিশি পোহাইয়া গেল, জেগে জেগে নিশি পোহাগে গেল। জেগে জেগে নিশি পোহাইয়া গেল। তাই তো আমার এমন হলো, জেগে জেগে নিশি পোহাগে গেল, তাই তো আমার এমন হলো, জেগে জেগে নিশি পোহাইয়া গেল, তাই তো আমার এমন হলো, জেগে জেগে নিশি পোহাগে গেল। তাই তো আমার এমন হলো, তাই গৌর হরি হরি বলো, তাই তো আমার এমন হলো, হরি বল। তাই তো আমার এমন হলো, তাই তো আমার এমন হলো, ও মায়েরা, গোবিন্দ উত্তর দিচ্ছে কি, কেন মুখটা মলিন হয়েছে?
মদন জরে তনু তাতলা যা করে নিশি গেল। কালকে রাত্রে আমার দেহে মদন জ্বর এসেছিল। আচ্ছা মা, কালকে রাত্রে গোবিন্দের জ্বর এসেছিল? ও মায়েরা, কালকে জ্বর হয়েছিল? ফার্স্ট ক্লাস মিথ্যা কথা বলে দিল। রাধারানী বিশ্বাস করে নিল, সাদা সরল মনে রাধারানী বিশ্বাস করে নিল। বেশ, কালকে রাত্রে তোমার জ্বর এসেছিল, সেই মদন জ্বরের জ্বালা যন্ত্রণায় তোমার মদনটা মলিন হয়ে গেছে। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, বলো বলো তোমার কি দ্বিতীয় প্রশ্ন? গোবিন্দকে বলছে রাই, বলো আমার দ্বিতীয় প্রশ্ন কি জানো? নখনির ক্ষত ক্ষত বক্ষসি, নখনির ক্ষত ক্ষত বক্ষসি, ক্ষত বক্ষসি, নখনির ক্ষত ক্ষত বক্ষসি, নখনির ক্ষত ক্ষত বক্ষসি, নখনির ক্ষত ক্ষত বক্ষসি, নখনির ক্ষত ক্ষত বক্ষসি। কে দেওল গৌরী, কে দেওল গৌরী, কে দেওল গৌরী, কে দেওল গৌরী। এমন নখের আঘাত কে বাঁধিল, এমন নখের আঘাত কে বাজিল, নখের আঘাত কে বাঁধিল, এমন নখের আঘাত কে বাজিল। কেন তোমার এমন হলো, নখের আঘাত কে বাঁধিল, কেন তোমার এমন হলো, নখের আঘাত কে বাজিল। কেন তোমার এমন হলো, নখের আঘাত কে বাজিল। কেন তোমার এমন হলো, হরি 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 বলে। কেন তোমার এমন হলো, কেন তোমার এমন হলো, কেন তোমার এমন হলো, নখের আঘাত কে বাজিল। কেন তোমার এমন হলো, কেন তোমার এমন হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, আজ গোবিন্দ দাঁড়িয়ে আছে, রাধারানী প্রশ্ন করলেন কি? নখ নির্ক্ষত ক্ষত বক্ষসি কে দেওল গৌরী। ও গোবিন্দ, তোমার কমল কুসুম অঙ্গ, যে অঙ্গে চন্দন তুলসী পত্র দিতে কর কেঁপে কেঁপে ওঠে, সেই অঙ্গে নখের আঘাত কে? ওমা, চন্দ্রাবলী তো সাজিয়েছে গো। আর চন্দ্রাবলীর হাতে কি ছিল? চন্দ্রাবলীর হাতে কি ছিল? নখ ছিল। আর গোবিন্দের তো কোমল কুসুম অঙ্গ, আমার মতো কঠিন অঙ্গ নয়। যত সাজিয়েছে ওই নখের আঘাতে বিদীর্ণ হয়ে গেছে। গোবিন্দ দেখতে সত্যই তো, সত্যই তো। ও ওরাই যেগুলোকে তুমি বলছো নখের আঘাত, এগুলো নখের আঘাত নয়। তবে কালকে রাত্রে আমি যখন তোমার কাছে আসছিলাম, কি হলো জানো? কি হলো? আমি রাস্তা অন্ধকার, পথ খুঁজে পেলাম না। দেখুন, যে সবাইকে পথ দেখায় সে পথ খুঁজে পাচ্ছে না। ওই অন্ধকারে পথ খুঁজে না পেয়ে কি হলো জানো? আমি কাঁটার ঝাড়ে পড়ে গেলাম, কাঁটার ঝাড়ে পড়ে গেলাম, কাঁটার ঝাড়ে পড়ে গেলাম। কাঁটার ঝাড়ে পড়ে গেলাম। তাই তো আমার এমন হলো, কাঁটার ঝাড়ে পড়ে গেলাম। তাই তো আমার এমন হলো, কাঁটার ঝাড়ে পড়ে গেলাম। তাই তো আমার এমন হলো, কাঁটার ঝাড়ে পড়ে গেলাম। তাই তো আমার এমন হলো, তাই গৌর হরি হরি বলো। কাঁটার ঝাড়ে পড়ে গেলাম। তাই তো আমার এমন হলো, কাঁটার ঝাড়ে পড়ে গেলাম। তাই তো আমার এমন হলো, কাঁটার ঝাড়ে পড়ে গেলাম, কাঁটার ঝাড়ে পড়ে গেলাম। আচ্ছা মা, গোবিন্দ উত্তর দিল কেন বক্ষটা বিদীর্ণ হয়েছে? নখের আঘাতে নয়। কালকে কোথায় কি হলো? অন্ধকারে পথ খুঁজে না পেয়ে হোঁচট খেয়ে কোথায় পড়লাম? কাঁটার ঝাড়ে। কাল কাঁটার ঝাড়ে পড়ে গেছিল। আমি কেন বলবো? পড়ে গেছিল। ফার্স্ট ক্লাস মিথ্যা কথা বলে দিল। সাদা সরল মনের রাধারানী তাই বিশ্বাস করে নিল। এবার আমার তৃতীয় প্রশ্ন, গোবিন্দ বলছে বলো। বেশ, আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে এটাই কি? সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পুরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পুরি। চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল। ও গোবিন্দ, তুমি তো কোনোদিন চন্দন তিলক ছাড়া করো না, আজকে সিঁদুরের তিলক করেছ। ওরাই তুমি এই জন্য রাগ করছো? রাগ করো না রাই, রাগ করো না। আচ্ছা মা, একটা কথা আপনাদের শিখিয়ে দিয়ে যাব। এই দেখবেন যারা এইভাবে কথা বলে, এটা কি, এই যারা হাত পাকিয়ে কথা বলে, 100 নয় 200% মিথ্যা কথা বলছে। এই ভিতরে ভাবছে কি বলা যায়। ওরাই কালকে কি হলো জানো? কি হলো? কালকে আমি যখন কাঁটার ঝাড়ে পড়ে গেলাম, আমি কোনো প্রকারে উঠে গিরি গোবর্ধন পর্বতে চলে গেলাম। মানে মনে যা আসছে, গিরি গোবর্ধন পর্বতে গিয়ে আমি একটু গৌরী পূজা করলাম। আর গৌরী মানে কে? দুর্গা। আর আপনাদের দিকে দুর্গা পূজা হয় তো নাকি? দুর্গা পূজা হলে ঠাকুর মশাই কিসের তিলক দেয়? সিঁদুরের না চন্দনের? সিঁদুরের।
সিঁদুরে তো সিঁদুরটা দিয়ে দিয়েছে, এই জন্য আমার কপালে সিঁদুর। বেশ, সেটা নয় বুঝলাম, কিন্তু গোবিন্দ তুমি তো কোনোদিন নীল রঙের কাপড় পরো না, হলুদ রঙের কাপড় পরো, আজকে নীল রঙের কাপড় পরেছো কেন? বলে কি হয়েছে জানো, ওই দাদার পরে নীল রঙের কাপড়, আমি পরি হলুদ রঙের কাপড়, রাতের অন্ধকারে আমার কাপড়টা না পরে দাদার কাপড়টা পরে চলে এসেছি। বেশ, তাহলে যে কাপড়টা পরে আছে এটা তোমার কার কাপড়? দাদার কাপড়। যদি এটা তোমার দাদার কাপড় হয়, তুমি আজ থেকে স্বীকার করো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। তুমি বলো বলো নীলাজ কানাই, দাদার নাম কি? চন্দ্রাবলী। বলো বলো নীলাজ কানাই, তুমি বলো বলো নীলাজ কানাই। দাদার নাম কি? চন্দ্রাবলী। বলো বলো নীলাজ কানাই। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। ওমা মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল, ধরা পড়ে গেল রাধারানীর কাছে। কি করলেন? যমুনার কুলে চলে গেলেন, ধুলায় ধূসারিত হলেন। আর বিন্দাদ্যুতির কথা মতো মালিনী সেজে ওই রাধারানীর মান ভঞ্জন করেছিলেন মালা দান করে। মালা দান করে রাধারানীর মান ভঞ্জন করেছিলেন বলে লীলার নাম দেয়া হলো মালিনী বেশে মিলন। তো চলুন, দল এসে গেছে, দেখতে দেখতে আমাদের সময় শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোবিন্দের চরণে এই প্রার্থনা করি। তো চলুন, আজকে শ্যাম রাধা শ্যামের দুজন যুগল কীর্তন দিয়ে আমরা লীলার বিশ্রাম দেব। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়া গেল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। নবীন কিশোরী গো, নবীন কিশোরী। রাধে রাধা গোবিন্দ।